ইউক্রেনে একদিনে ১.৫ শতাধিক ড্রোন হামলা রাশিয়ার, কয়েকজন হতাহত, শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার মস্কোর। হামলার মধ্যেও চলছে সংঘাত বন্ধের আলোচনা। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো ৫০০। ৩ দিনের রাষ্ট্রীয় শোক, সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা ট্রাম্পের, তেহরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ। এবার কিউবার প্রতি মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, দ্রুত ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যেতে সতর্ক বার্তা, প্রত্যাখ্যান হাভানার। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় নেই অগ্রগতি, ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরও ৩ ফিলিস্তিনির, ত্রাণ প্রবেশ সীমিত থাকায় মানবিক সংকট চরমে। এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, আগুনে নিহত প্রায় ৪ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই। ভিক্টোরিয়ায় জরুরি অবস্থা জারি। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৫ শতাধিক ব্যক্তি নিহতের পর দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ হয়েছে। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শহীদদের স্মরণে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহতের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশ এখন উত্তাল। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন ইরানিরা। তীব্র শীত উপেক্ষা করে শত শত ইরানি জড়ো হন। নিজ দেশের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানি আমেরিকানরা স্বাধীনতা, মানবাধিকার এবং জবাবদিহিতার দাবি জানান। বলেন, ইরানে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের উত্তরণে অভ্যুত্থানের বিকল্প নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সহায়তার ঘোষণা দিয়েছেন। মার্কিন দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। কর্মকর্তারা জানান, গত কয়েকদিনে ইরানে হস্তক্ষেপের জন্য বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে উপস্থাপিত এসব বিকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলার পরিকল্পনা। তবে এটি হিতে বিপরীত হতে পারে কিনা এ নিয়েও মার্কিন প্রশাসনে উদ্বেগ রয়েছে। এদিকে ইরানে চলমান আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। রোববার লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভটি শুরু হলেও পরে তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্থানান্তরিত হয়। সেখানে হাজারো বিক্ষোভকারী অংশ নেন। 10 ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ফ্রান্সের প্যারিসে ইরানিদের সমর্থনে জড়ো হন ২,০০০-এর বেশি মানুষ। তাদের অনেকের হাতেই ছিল ১৯৭৯ সালের আগের ইরানের পতাকা। তারা সরকার পতনের সমর্থনে বিক্ষোভে স্লোগান দেন। বলেন, ইরানের জনগণই শুধু নয়, বিভিন্ন দেশে বসবাসকারী ইরানিরাও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইউরোপের বৃহৎ মুসলিম দেশ তুরস্কের ইস্তাম্বুলেও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ইরানি কনসুলেটের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অনেকের মুখে আঁকা ছিল ইরানের পতাকা এবং লাল রঙের অশ্রু। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের ইরানি মিশন থেকে দূরে রাখার চেষ্টা করে। এ সময় ৩ দিন ধরে ইরানে ইন্টারনেট ও টেলিভিশন বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গ্রিনল্যান্ড দখলের সম্ভাব্য সামরিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শীর্ষ সামরিক কমান্ডারদের সম্ভাব্য আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। তবে সামরিক শীর্ষ কর্মকর্তারা এতে আপত্তি জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ বেআইনি। ইউরোপীয় কূটনীতিকরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা ন্যাটোকে ভেঙে দিতে পারে। ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপের একাধিক দেশ। একই সঙ্গে ইউরোপীয় ন্যাটো সদস্যরা গ্রিনল্যান্ডে সেনা ও যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়েও আলোচনা শুরু করেছে। ইউক্রেনে ১৫৪টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভোরোনেজ শহরে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন।
প্রথমবারের মতো শক্তিশালী গেরান 5 নামের নতুন জেট চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এদিকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় আলোচকরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শনিবার রাশিয়ার ভোরনেৎস শহরের ইউক্রেনের ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও শহরের বিভিন্ন আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। রোববার ভোরনেৎস অঞ্চলের গভর্নর এক বিবৃতিতে এসব তথ্য জানান। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, স্থানীয় সময় রোববার ভোরে রাশিয়া 154টি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 125টি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়। গোয়েন্দা বিভাগ জানায়, চলতি মাসে রাশিয়া প্রথমবারের মতো গেরান 5 নামের নতুন জেট চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা প্রায় 90 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম এবং প্রায় 1000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। এর আগে শুক্রবার ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে দ্বিতীয়বারের মতো রাশিয়া নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা পশ্চিম ইউক্রেনে আঘাত হানে। এটি কিয়েভ ও ন্যাটোর প্রতি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। দুপক্ষের এই হামলায় সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এদিকে স্থানীয় সময় শনিবার দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনীয় আলোচকরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। প্রধান আলোচক রুস্তেম উমেরভ মার্কিন অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন এবং দুপক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 9 জন। পাশাপাশি গাজা সিটি, রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে সীমিত আকারে ত্রাণ প্রবেশের কারণে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েলি হামলায় পুরো গাজা যেন ধ্বংসের মুখে। অনাহার এবং ধ্বংসস্তূপে জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা। প্রতিদিনই নারী, শিশুসহ প্রাণ হারাতে হচ্ছে বহু ফিলিস্তিনিকে। স্থানীয় সময় রোববার গাজা সিটির জাইতুন, তুফা এবং জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ঘটে হতাহতের ঘটনা। পাশাপাশি দফায় দফায় আক্রমণে রাফা, খান ইউনিস, জাবালিয়া ও গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব চলমান রয়েছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণ ও নির্মাণ সামগ্রী প্রবেশ সীমিত রয়েছে গাজায়। বেশিরভাগ শরণার্থীকে অনাহারে দিন পার করতে হচ্ছে। ত্রাণ শিবিরে 80% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় তাঁবু ও ঘর ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে গাজা নাগরিক প্রতিরক্ষা বিভাগ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 বছরে 71,412 ফিলিস্তিনি নিহত এবং 1,71,314 জন আহত হয়েছেন। অক্টোবরের চুক্তি প্রবর্তনের পর থেকে 442 জন নিহত ও 1,236 জন আহত হয়েছেন। এদিকে বরফ ও শীতে মারা গেছে 21 শিশু, যা মানবিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কিউবার প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্রুত সমঝোতা না করলে পরিণতি ভয়াবহ হবে। তবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি অগ্রাহ্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কিউবা স্বাধীন ও সার্বভৌম দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কিউবাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প কিউবাকে অবিলম্বে একটি চুক্তি করার আহ্বান জানান, নইলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও অর্থের প্রবাহ বন্ধ হচ্ছে। কিউবা দীর্ঘদিন ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর বেঁচে ছিল। বিনিময়ে তারা মাদুরোকে নিরাপত্তা দিয়েছে, কিন্তু তা এখন আর হবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি আমলে নেননি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি সাফ জানিয়ে দেন, কিউবার স্বাধীন দেশ এবং কেউ তাদের উপর হুকুম চালাতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানা যায়। মিগুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কিউবা কি করবে তা কেউ বলে দেবে না। কিউবা নিজের মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত বলেও জানান তিনি। কারাকাস অভিযানকালে কিউবার 32 জন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিউবা। গেল 3 জানুয়ারি কারাকাসে অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। এরপর থেকেই ট্রাম্পের নজর কিউবার দিকে। দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা থেকে প্রতিদিন প্রায় 35,000 ব্যারেল তেল কিউবায় সরবরাহ হতো, যা এখন বন্ধের পথে। মার্কিন প্রশাসন এরই মধ্যে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা শুরু করেছে। এতে কিউবায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে।
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। একই সঙ্গে অভিযোগ উঠছে ইরানের অস্থিরতা উস্কে দিতে ডিজিটাল প্রোপাগান্ডা তৈরিতে তেল আবিবের ভূমিকা রয়েছে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনমত তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রচার আর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটি। ইরানে চলমান সহিংসতার মোড় ঘুরিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ঘন ঘন হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আন্দোলনকারীদের দাবি না মানলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে ওয়াশিংটন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপ নিয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় ইসরায়েলি 3টি সূত্র। তবে বাস্তবে এই সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানাননি তারা। এর মধ্যে ইরানে অস্থিরতা উস্কে দিতে ইসরায়েলের একটি সুসংগঠিত ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক কাজ করছে এমন অভিযোগ সামনে এসেছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব এবং দ্য মার্কার ও হারেৎজের অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পারস্য ভাষায় খামেনি প্রশাসনের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে, যার লক্ষ্য নির্বাসিত যুবরাজ রেজা পাহলেভির পক্ষে জনমত তৈরি ও বর্তমান শাসন ব্যবস্থার বিরোধিতা জোরদার করা। অনুসন্ধানে বলা হয়, ভুয়া অ্যাকাউন্ট ও ডিপফেক ভিডিও দিয়ে হামলার খবর ছড়ানো, এমনকি উস্কানিমূলক পরামর্শও দেওয়া হচ্ছে। 2023 সালে রেজা পাহলেভির ইসরায়েল সফরের পর এই প্রচার তীব্র হয়। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রকাশ্য সমর্থন উল্টো খামেনি সরকারের বিদেশি ষড়যন্ত্র বয়ানকে শক্তিশালী করছে। নেতানিয়াহু এর মধ্যেই সতর্ক করে বলেছেন, ইরান হামলা চালালে পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের রাজপথ এখন অভিবাসীদের অধিকার রক্ষায় উত্তাল। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিএ এর কঠোর ধরপাকড় ও পরিবার বিচ্ছিন্নকরণ নীতির প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো। বিশ্লেষকদের মতে মানবিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্রের রাজপথ এখন উত্তাল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত ওয়াশিংটন ডিসি থেকে ক্যালিফোর্নিয়া। দাবি একটাই, অবিলম্বে বন্ধ করতে হবে আইসের ধরপাকড়। বর্তমান অভিবাসন নীতির গ্যাড়াকলে পড়ে দেশটিতে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হচ্ছে হাজার হাজার পরিবার। মাঝরাতে বাড়ি কিংবা কর্মস্থল থেকে তুলে নেওয়া হচ্ছে অনেক মানুষকে, যাদের অধিকাংশেরই নেই কোনো অপরাধের রেকর্ড। বিক্ষোভকারীদের অভিযোগ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এখন কেবল একটি সংস্থা নয়, বরং অভিবাসীদের কাছে আতঙ্কের নাম। আইসের ডিটেনশন সেন্টারগুলোতে শিশুদের পরিবার থেকে আলাদা করা এবং মৌলিক সুযোগ সুবিধার অভাব নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংস্থাগুলো। অনেক জায়গায় বিক্ষোভকারীরা আইসের অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন, এমনকি পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটছে। বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচন থাকায় অভিবাসন ইস্যু এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির প্রধান হাতিয়ার। একদিকে কট্টরপন্থীদের অভিবাসন বিরোধী অবস্থান, অন্যদিকে উদারপন্থীদের মানবিক দৃষ্টিভঙ্গি। এই দুই মেরুর লড়াইয়ে পিষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। আইস বিলুপ্ত করার দাবি নতুন নয়, তবে এবারের বিক্ষোভে যোগ দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট এবং অনেক রাজনীতিবিদ। অভিবাসন সমস্যায় যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ টানাপোড়েন শুধু হোয়াইট হাউসের মাথা ব্যথা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। বিশেষ করে মানবিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে বলে মনে করছেন বিশ্লেষকরা।